Now we are going to talk about Unit 8 Environment and Nature. Lesson 1 Water, Water Everywhere. Warm up activity. Ask an elderly villager or relative how the river nearby was in his or her youth. Then compare the state of the river at present and write down the differences. Make a presentation in a group. With a group of friends, make a survey of ponds or water bodies in your locality. Then, ask an person living in the area if there were more of them in his younger days. Imagine the reasons why the water bodies or ponds had been filled up and write them down. তাহলে আমরা এখন পড়ব ইউনিট 8 প্রকৃতি ও পরিবেশ লেসন 1 পানি পানি সব জায়গায় পানি। প্রস্তুতিমূলক কাজে বলা হচ্ছে যে তুমি তোমার গ্রামের একজন বয়স্ক গ্রামবাসীকে বা আত্মীয়কে জিজ্ঞেস করো কিভাবে তার যৌবনকালে নিকটস্থ নদীটি কেমন ছিল সেটা নিয়ে। তারপরে ওই নদীটির বর্তমান অবস্থা সাথে অতীতের অবস্থার তুলনা করো এবং সেই ডিফারেন্সগুলো পার্থক্যগুলো লিখে ফেলো এবং একটা দলের মধ্যে এটার একটা প্রেজেন্টেশন বা উপস্থাপনা তৈরি করো। দ্বিতীয়ত বলা হলো একদল বন্ধুর সাথে তোমার এলাকার জলাশয় বা পুকুরের একটা সার্ভে বা পরিসংখ্যান তৈরি করো। তারপরে তোমার এলাকায় বসবাসকারী একজন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করো তার যৌবনকালে এর চেয়েও বেশি কিছু ছিল কিনা সেটা নিয়ে। আর কারণগুলো কল্পনা করো কেন এই জলাশয়গুলো বা পুকুরগুলো ভর্তি হয়েছে এবং সেগুলো লিখে ফেলো। Exercise 2. Now read the 4 lines from Samuel Taylor Coleridge's poem The Rime of the Ancient Mariner and answer the questions that follow. অর্থাৎ রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার এই কবিতাটির 4টি লাইন তুমি পাঠ করো। এটা রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা একটা কবিতা দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার। এটা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে লাগবে। যে রোমান্টিক কবি 5 জনের নাম আমি এটা নিয়ে 5টা ভিডিও তৈরি করেছি শেলি, কিটস, বাইরন এবং ওয়ার্ডসওয়ার্থ নিয়ে। তো তোমরা ওই ভিডিওগুলো দেখবে। আমি ডিসক্রিপশন বক্সে এই স্যামুয়েল টেইলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লর্ড বাইরন, কিটস, শেলির ভিডিওগুলো আমি দিয়ে দেবো। তো আমরা কবিতাটা পড়ি। তাহলে কবিতাটার নাম হলো দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার। Water, water everywhere, and all the boats did drink. Water, water everywhere, nor any drop to drink. পানি পানি সব জায়গায় পানি এবং নৌকার যে বোট পাটাতনটি জাহাজের সব পাটাতন সংকুচিত হয়ে গেল। পানি পানি সব জায়গায় পানি, কিন্তু খাওয়ার মতো একটা ফোঁটাও পানি নেই। Coleridge's poem, এখানে একটা অ্যাপোস্ট্রোফিয়াস হবে। Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner who, at one point of his journey, did not have any water to drink because of a curse. তো কোলরিজের এই যে কবিতাটা দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এটা একটা ব্যালাড। এই ব্যালাডটা একজন বয়স্ক নাবিকের খুবই কষ্টের সমুদ্র যাত্রার বর্ণনা করেছেন, যে নাবিক তার জীবনের কোনো এক সময় একটা অভিশাপের কারণে পানি খেতে পারেননি বা তার খাওয়ার মতো কোনো পানি ছিল না। কার্সড অর নট, অভিশপ্ত হই অথবা না হই, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো আমরা অভিশপ্ত হই অথবা না হই, আমরা জানি পানি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা জানি আমরা পানি ছাড়া সার্ভাইভ করতে পারবো না বা বেঁচে থাকতে পারবো না। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি ইজ মেড অফ ওয়াটার, আমাদের শরীরের 3/2 ভাগ পানি দিয়ে তৈরি বা গঠিত। তো তোমাদের এখানে এই ফ্রেজটা খুবই জানা জরুরি, সেটা হলো যে মেড অফ, এটা ইউনিভার্সিটিতে আসবে। মেড অফ মানে হলো গঠিত। নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, শুধু নট ফর নাথিং ইজ ইট সেড, অকারণেই এটা বলা হয় না যে পানির অপর নাম জীবন। ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, তো আমাদের সময়ে পরিষ্কার বিশুদ্ধ জল বা খাওয়ার পানির কোনো অভাব আছে কি? দি ইউনাইটেড নেশনস, তো
এখানে একটু বলি, ক্রাইসিস শব্দটার বহুবচন হলো ক্রাইসিস, এখানে এসআইএস এর জায়গায় হবে এসিএস, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনে লাগবে। ক্রাইসিস এর প্লুরাল ক্রাইসিস সেটা। The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. তো জাতিসংঘ একটা মিটিংয়ে নতুন শতাব্দী অর্থাৎ 2000 সালের পূর্বে বিশুদ্ধ খাওয়ার পানিকে 1 নম্বর সমস্যা হিসেবে ভবিষ্যতে একটা অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। বা ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু আমাদেরকে এই প্রবলেম নিয়ে কোনো ওয়ারি বা টেনশন করা উচিত দরকার আছে। অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, কারণ আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ। অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্টি অফ রেইনফল, আমাদের প্রচুর বৃষ্টি আছে। বিসাইডস উই হ্যাভ এ সি ইন ইউর ব্যাকইয়ার্ড টু, তাছাড়া আমাদের পশ্চাৎ দেশে বা আমাদের বাংলাদেশের পিছনে দক্ষিণ এলাকায় একটা সমুদ্র আছে। তাহলে কি আমাদের পানি নিয়ে টেনশন করতে হবে? এই প্রশ্নটা করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে যে আদৌ আমরা পানি নিয়ে টেনশন করব কি না। পরের পেজে যাই, পেজ 94। এখানে আমরা বুড়িগঙ্গা নদীর ছবি দেখতে পাচ্ছি। One of the sources of water in our country are the rivers. আমাদের দেশে পানির অন্যতম উৎস হলো আমাদের নদীগুলো। তাহলে আমাদের দেশের পানির অন্যতম উৎস হলো আমাদের নদীগুলো। এখানে যে আমি আরটা দাগালাম এটা তোমাদের লাগবে, যে নর্মালি তোমার কিন্তু কান্ট্রি এর পরে ইজ বসে, কিন্তু এখানে সঠিক সাবজেক্টটা হলো ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন ইউর কান্ট্রি আর দ্য রিভার্স। এটা তোমাদের একটু বুঝতে হবে। Rivers are everywhere in our life, literature, economy and culture. আমাদের not for nothing is it said that one of the sources of water in our country are the rivers. আমাদের দেশে পানির অন্যতম উৎস হলো আমাদের নদীগুলো। Rivers are everywhere in our life, literature, economy and culture. নদী সব জায়গায় আছে, আমাদের সংস্কৃতি, অর্থনীতি, সাহিত্য এবং জীবনের সব ক্ষেত্রেই নদী পরিলক্ষিত। তো এই ইকোনমিক্স শব্দটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। এটা কিন্তু ইকোনমিক্স নয়, ইকোনমি। ইকোনমি মানে অর্থনীতি, ইকোনমিক্স মানে অর্থনীতি, দুইটা তোমাদের জানতে হবে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট। দুঃখজনকভাবে হলেও সত্য, নদীগুলো ভালো অবস্থানে নেই। A few are already dead, কয়েকটি ইতিমধ্যেই মারা গেছে। And several are going through the pangs of death, আর কয়েকটি নদী মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। এই গোয়িং থ্রু কথাটা, গোয়িং থ্রু বলতে সহ্য করা, ভোগ করা, সেই জিনিসটা তোমাদের একটু জানতে হবে। গো থ্রু শব্দটা অ্যাডমিশনে লাগতে পারে। প্যাংস মানে যন্ত্রণা। The river বুড়িগঙ্গা is an example of a dying river. একটা ডাইং নদীর এক্সাম্পল হলো বুড়িগঙ্গা নদী, বা মুমূর্ষু নদীর এক্সাম্পল হলো বুড়িগঙ্গা নদী। ডাইং একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটাও তোমাদের জানতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। A report published in the daily newspaper describes, ডেইলি সান পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে বর্ণনা করা আছে what has happened to the river বুড়িগঙ্গা and why. বুড়িগঙ্গা নদীর ভাগ্যে কি হয়েছে এবং কেন হয়েছে সেটা বর্ণনা করা হয়েছে। Its water is polluted. বুড়িগঙ্গা নদীর পানি দূষিত। And a perpetual stench fills the air around it. এবং চিরন্তন দুর্গন্ধ এর চতুর্দিকের বাতাসকে কলুষিত করে, পরিপূর্ণ করে দেয়। But that is not what it was like before. কিন্তু এটা সেরকম নয় যেটা এর আগে ছিল। এই তোমাদের লাইক এবং বিফোর এই শব্দ দুটো জানা খুবই জরুরি। এখানে লাইক হলো প্রিপোজিশন আর বিফোর কিন্তু নাউন। আমরা বিফোরকে কনজাংশন আকারে জানি, প্রিপোজিশন আকারে জানি। তো এই লাইক বিফোর শব্দটা তোমরা একটু খেয়াল করবে। লাইক এবং বিফোরের বিভিন্ন ব্যবহারগুলো তোমরা শিখবে, এটা তোমাদের অ্যাডমিশনে আসতে পারে। যে এই বাক্যটাই আসলো দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, অর্থাৎ এখানে বিফোর কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সারটা হবে নাউন, আর লাইকটা হবে প্রিপোজিশন। আমরা তাহলে বুড়িগঙ্গা নদীর ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা অন্য প্যারাগ্রাফে যাব। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট। এই রিপোর্টে বলা আছে যে এই নদীর একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল, খুবই গৌরবোজ্জ্বল অতীত ছিল।
Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari. একসময় এটা শক্তিশালী গ্যাঙ্গেস বা গঙ্গা নদীর উপনদী ছিল। তো এই ট্রিবিউটারি কথাটা তোমাদের জানতে হবে। উপনদী এবং শাখা নদী সম্বন্ধে তোমাদের নলেজটা থাকা উচিত। ট্রিবিউটারি মানে হলো উপনদী, আর ডিস্ট্রিবিউটারি মানে হলো শাখা নদী। তোমরা এই সংজ্ঞা দুইটা ক্লিয়ার করে নেবে। গ্রাজুয়ালি বাংলাটা বলি, একসময় এটা শক্তিশালী গঙ্গা নদীর উপনদী ছিল এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছিল ধলেশ্বরী নদীর মাধ্যমে। থ্রু মানে হলো মাধ্যমে। গ্রাজুয়ালি ধীরে ধীরে ইট লস্ট ইটস লিঙ্ক উইথ গ্যাঙ্গেস, ধীরে ধীরে এই বুড়িগঙ্গা নদীটি গঙ্গা নদীর সাথে তার কানেকশন হারিয়ে ফেলে এবং গড দ্য নেম বুড়িগঙ্গা। যেহেতু সে দেখতে বুড়ির মতোই দুর্বল, তাই তার নামটা হয়ে গেল বুড়িগঙ্গা। দ্য মুঘলস মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। মুঘল সাম্রাজ্যের যা শাসক ছিল, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, এরা সবাই বুড়িগঙ্গা নদীর স্রোতের মাত্রা দেখে বিস্মিত হয়ে যেত। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এবং তারা তাদের রাজধানী জাহাঙ্গীরনগরকে প্রতিষ্ঠা করেছিল অন ইটস ব্যাংক, এই নদীর তীরে, ইন 1610 1610 সালে। এই সালটাও কিন্তু তোমাদের খুবই খুবই জরুরি একটা সাল, যে ঢাকা প্রথম কত সালে রাজধানী হয়? 1610 সালে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, এই বুড়িগঙ্গা নদীটি একসময় খাবার জল সরবরাহ করত। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের সাহায্য করত। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরকে পুনরায় ঢাকা নামকরণ করা হয়েছিল। উইচ গ্রু, এই ঢাকা শহরটি গ্রু ইন্টু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, এটা খুবই জনবহুল শহরে পরিণত হয়ে গেল। উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস, একদম যেখানে জায়গার খুবই সংকট ছিল। ক্রনিক বলতে দীর্ঘ দিনের বা পুরাতনে। ক্রনিক শব্দটি তোমাদের জানা প্রয়োজন। ক্রনিক এবং অ্যাকিউট শব্দটা জানা খুবই প্রয়োজন। ক্রনিক, তাহলে এখানে ক্রনিক শব্দটা বললাম পুরাতন, দীর্ঘস্থায়ী, আর অ্যাকিউট কথাটাও তোমাদের শিখে রাখতে হবে। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই ঢাকা শহরটি এই বুড়িগঙ্গা নদীর উদারতাকে পরিশোধ করেছে। বাই সাকিং লাইফ আউট অফ ইট, বুড়িগঙ্গার জীবন চুষে খেয়ে তার প্রতিদান তাকে দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপারের প্রতিবেদন অনুযায়ী, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, বুড়িগঙ্গা নদী দূষণের কারণে মরে যাচ্ছে। হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হাউসহোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরি ডে। অর্থাৎ বিভিন্ন ধরনের স্থাপনা থেকে, ক্লিনিক থেকে, হসপিটাল থেকে, মিলস ফ্যাক্টরি থেকে বিষাক্ত রাসায়নিক এবং বর্জ্য এই নদীতে ডাম্প করা হয়, অর্থাৎ নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, ছুড়ে দেওয়া হয়। তোমাদের বলছে এই যে আর ডাম্প, এই যে আর এখানে অক্সিলারি ভার্ব, এর সাবজেক্ট কোনটা সেটা তোমরা নিজেই খুঁজে আমার কমেন্ট বক্সে জানাবে। ডাম্পের সাবজেক্ট কোনটা? তা হিউজ কোয়ান্টিটিজ, এই যে শব্দগুলো কোনটা সাবজেক্ট এটা তোমরা আমাকে বলবে। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট এভরি ডে, এই ঢাকা শহর প্রত্যেক দিন 4500 টন কঠিন ময়লা নির্গত করে। ডিসচার্জ মানে নির্গত করে। অ্যান্ড মোস্ট অফ ইট, অধিকাংশই ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, অধিকাংশই বুড়িগঙ্গা নদীতে রিলিজ করা হয় বা নির্গত করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ডিওই, পরিবেশ অধিদপ্তর অনুযায়ী 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, 20,000 টন চামড়া জাতীয় অপদ্রব্য বা নোংরা ময়লা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস, কিছু খুবই বিষাক্ত পদার্থ সহ, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রত্যেক দিন এই নদীতে নিক্ষেপ করা হয়। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, ঢাকা শহরের ইন অ্যান্ড অ্যারাউন্ড, ভিতরে এবং চতুর্দিকে বিশেষজ্ঞরা 9টি শিল্প এলাকাকে চিহ্নিত করেছেন অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, নদী দূষণের প্রধান উৎস হিসাবে। জায়গাগুলো হলো টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। তাহলে এই 9টা এলাকা থেকেই মূল দূষণটা বুড়িগঙ্গা নদীর আসে। আমরা এখন পরবর্তী প্যাসেজে চলে যাই। পেজ 95, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার চ্যাপ্টার থেকে পড়ছি আমরা। দ্য রিভার উড নিড এ মনস্টার্স স্টোমাক, এই নদীটার
একটা দৈত্যের পাকস্থলী প্রয়োজন হবে টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবাভ। উপরে উল্লেখিত সকল ময়লাকে হজম করতে একটা দৈত্যের পাকস্থলী দরকার। দেয়ার ইজ এ লিমিট, একটা সীমা আছে, আপ টু হিজ, যে পর্যন্ত ইট ক্যান পুট আপ উইথ, ইট ক্যান পুট আপ উইথ, এটাও তোমাদের জানতে হবে, সহ্য করা, পুট আপ উইথ, সহ্য করতে পারে। ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, একটা লিমিট আছে যে পর্যন্ত এই নদীটি তার সাথে নিষ্ঠুর এবং চিন্তাহীন আচরণটা সহ্য করতে পারে। উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স, আমরা মানব জাতিরা আমাদের অন্যতম একটা নদীকে খুবই সফলভাবে হত্যা করতে পেরেছি। এই কথাটা তোমাদের জানতে হবে, এটা একটা আইরনিক্যাল কথা যে আমরা একটা নদীকে হত্যা করেছি, এটা তো মানব সফলভাবে না, এটা দুঃখজনক, এটা একটা আইরনিক্যাল কথা। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, দেশে আরো অনেক নদী আছে, আরো অন্যান্য নদী আছে, দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট, যেগুলো একই রকম চিন্তাহীন আচরণের সম্মুখীন। আনলাইস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যদি আমরা আমাদের নদীগুলোর যত্ন না নেই, দেয়ার মে কাম এ টাইম, একটা সময় আসতে পারে, ওয়েন উই উইল ক্রাই, যখন আমরা ক্রাই করব, চিৎকার করব, ওয়াটার ওয়াটার, পানি 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 চিৎকার করবো, অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়ার, পানি কোথাও খুঁজে পাবো না। তাহলে আমাদের মূল প্যাসেজটি পড়া হয়ে গেল, আশা রাখি তোমাদের সবাইরে ভালো লাগবে। এই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এর পরবর্তী দেখি কোন লেসন, লেসন 2 হাকালুকি হাওড় আছে। আমরা এখন হাকালুকি হাওড় পড়বো না, আমি তোমাদের শুধু কোশ্চেনগুলো একটু পড়াই দিচ্ছি। এক্সারসাইজ 3, কালেক্ট সাম রিপোর্টস অন দ্য ডাইং রিভার্স ইন বাংলাদেশ ফ্রম নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিন, ম্যাগাজিন নিউজ পেপার থেকে বাংলাদেশের কিছু মুমূর্ষ নদীর রিপোর্ট সংগ্রহ করো। রাইট এ প্যারাগ্রাফ সামারাইজিং দ্য মেইন পয়েন্টস, মূল পয়েন্টগুলো উল্লেখ করে এগুলোকে সামারি করে একটা প্যারাগ্রাফ লিখো। Make a survey of the water bodies in your locality and write a report on whether they are being properly protected or not. তোমার এলাকার জলাশয়গুলোর একটা পরিসংখ্যান তৈরি করো এবং এই বিষয়ে একটা রিপোর্ট করো, এই নদীগুলো ঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা। ইন এ গ্রুপ, সংক্ষেপে কালেক্ট দ্য ডেটা অন দ্য অ্যাভারেজ রেইনফল অফ দ্য লাস্ট 3 years, গত 3 বছরের গড় বৃষ্টিপাত সংগ্রহ করো। অ্যান্ড রাইট এ রিপোর্ট অন এনি চেঞ্জেস ইন আওয়ার রেইনফল প্যাটার্ন, আমাদের বৃষ্টিপাতের ধরনের উপরে যে পরিবর্তন সে বিষয়ে একটা রিপোর্ট লেখো। The following words can be used both as verbs and nouns, এই শব্দগুলো নাউন এবং ভার্ব আকারে ব্যবহৃত হয়। Make sentences of your own to show the difference, পার্থক্য দেখিয়ে বাক্য তৈরি করো। তো এটার জন্য, এই শব্দগুলোর জন্য, ওয়েস্ট মানে ময়লা, ওয়েস্ট মানে ময়লা ফেলা, নষ্ট করা। সাবজেক্ট মানে সাবজেক্ট, বিষয় বা সাবজেক্ট মানে আবার অধীন করা। রিলিজ মানে নির্গমন, রিলিজ মানে নির্গত করা। মার্ভেল মানে বিস্ময়, মার্ভেল মানে বিস্মিত করা। শেপ মানে আকার, শেপ মানে আকৃতি দেওয়া। এই 5টা শব্দ না, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো নাউন আকারে এবং ভার্ব আকারে বসে। এটার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো একটা ভালো ডিকশনারিতে এই শব্দগুলো তোমরা সার্চ দাও, তাহলে তোমরা সঠিকভাবে জানতে পারবে। আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আর ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি এটা শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবা। আর ধন্যবাদ সবাইকে।